নিরাপত্তা নেই, আমরা কোথায় যাবো এখন? একটা দুর্ঘটনা ঘটলে অঙ্গহানি হতে পারে, মৃত্যু হতে পারে। রেলওয়ের ম্যানেজমেন্টের গাফিলতি অবশ্যই আছে। আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা। দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক। রিলিফ ক্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাপসা গরম। ঢাকায় আবারও মরুর উত্তাপ। উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ। পিরোজপুর, ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি। মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ। ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী। ট্রেন দুটির উদ্ধার অভিযানের খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্ঘটনার কবলে পড়া টাঙ্গাইল কমিউটারের দুটি এবং তেলবাহী ট্রেনের একটি বগি এর মধ্যে উদ্ধার করা হয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। রাতের এই সময়েও কিন্তু অবিরতভাবে রেলওয়ের কর্মকর্তারা কাজ করছে। একটু দেখানোর চেষ্টা করছি, এটি টাঙ্গাইল কমিউটার ট্রেনের তৃতীয় বগি, অর্থাৎ এর আগে আরও দুইটি বগি এখান থেকে সরানো হয়েছে। একইভাবে এটি তৃতীয় বগি, যেটা বাধা হয়েছে আসলে একটি ক্রেন দিয়ে বেঁধে এখানে আস্তে আস্তে করে মূলত এটি উঁচু করে তারপর পাশের গ্রাউন্ডে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর কারণ হচ্ছে যে বগিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ দুমড়ে মুচড়ে গিয়েছে, যন্ত্রাংশ ভেঙে গিয়েছে, সেই বগিগুলো এখান থেকে উঠিয়ে তারা নিতে পারছে না, যে কারণে পাশেই রেখে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্রেনটি অর্থাৎ 80 টনের একটি ক্রেন, এই ক্রেন দিয়ে টেনে বগিগুলোকে পাশের রেখে দেওয়া হচ্ছে। একইভাবে যে তেলবাহী ট্রেনটি রয়েছে, সেই তেলবাহী ট্রেনে আরেকটি ক্রেন দিয়ে সেটিতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। অর্থাৎ ধারাবাহিকভাবেই এই কার্যক্রমটি চলছে। তবে বলা যায় যে একটি লাইন কিন্তু আগে থেকেই স্বাভাবিক রয়েছে, তবে আরেকটি লাইন কখন নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা যাচ্ছে না। তবে কাজের যে গতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ খুবই ধীরে ধীরে কাজ হচ্ছে, কারণ প্রতিটি বগি বাঁধার পর আস্তে আস্তে করে নেয়ার কারণে এটি এক একটি বগি সরাতে এখান থেকে প্রায় 30 মিনিটের বেশি সময় লেগে যাচ্ছে, যে কারণে এইটি সারা রাতে আসলে কতটুকু কাজ শেষ করা যায় সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। হয়তো সারা রাত লেগে যেতে পারে এই বগিগুলো এখান থেকে সরাতে। একটু বলে রাখছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী আপনাদের দেখানোর চেষ্টা করছে যে একটি ক্ষতবিক্ষত বগি লাইন থেকে এখানে সরানোর জন্য প্রথমে বাধা হয়েছে এবং সেটি এখন উপরের দিকে তোলা হচ্ছে এবং এই উপরের দিকে তুলে মূলত এখান থেকে সরানো হচ্ছে। এইভাবেই মূলত এখানে উদ্ধার তৎপরতা চলছে এবং এই উদ্ধার তৎপরতা দেখাশোনা করার জন্য তো বিভাগীয় যে কর্মকর্তা রয়েছে রেলওয়ের, তারা কিন্তু সেখানে এই কাজের দেখভাল করছে। মোটামুটি যেটি বলা চলে যে পুরোদমে উদ্ধার তৎপরতা চলছে, তবে দুইটি লাইনই স্বাভাবিক হতে বেশ সময় লেগে যাবে। তবে মানুষের দুর্ভোগ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। বিভিন্ন স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু দুর্ভোগ মাথায় নিয়ে মানুষ চলাচল করছে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুর থেকে। গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনও নিরাপদ হয়নি রেলপথ। 3000 কিলোমিটার রেলপথের 63% ঝুঁকিপূর্ণ। মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে 70% রেল ইঞ্জিন ও কোচ। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেলওয়ে। নাজমুল সালেহের রিপোর্ট। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। এরপরও সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন তো হয়নি, উল্টো ম্যানুয়াল পদ্ধতিতেই চালানো হচ্ছে ট্রেন। রেলের তথ্য বলছে এই মুহূর্তে দেশে ঝুঁকিপূর্ণ রেল লাইন 63%। নষ্ট হয়ে যাওয়া কাঠের স্লিপার আর জং ধরা ফিস প্লেটেই ঘুরছে ট্রেনের চাকা। 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ দিয়ে চলছে যাত্রী পরিবহন। লোকবল সংকটের কারণে ভাড়া করা অদক্ষ শ্রমিক দিয়ে করানো হচ্ছে অপারেশনাল কাজ। ফলাফল প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা। তাই নিরাপদ এই বাহনের যাত্রীদের চোখে মুখে এখন ভয় আর শঙ্কা। বাস পারাপারি করে, ধাক্কাধাক্কি করে, আগে পিছিয়ে যায়,
ট্রেন স্বাধীন ব্যাপার, এখন ট্রেনেও নিরাপত্তা নেই, আমরা কোথায় যাবো এখন? একটা ট্রেন তো মুখোমুখি সংঘর্ষ কখন হয়, যখন ম্যানেজমেন্টের গাফিলতি অবশ্যই থাকে। আজকের ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার। রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও বাড়েনি ট্রেনের গতি, বরং কমেছে অনেক রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও 20 থেকে 30 কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে চালকদের। 10 বছরেও কমেনি যাত্রীদের অভিযোগ, এখনো টিকিট সংকট আর শিডিউল বিপর্যয় নিত্যসঙ্গী রেলপথের যাত্রীদের। যে আসলাম না, আমরা জীবনটা মানে বাইরে হয়ে গেল যেমন অবস্থা। টাকাও আমরা ঠিকই দিচ্ছি, টিকিটও কাটতেছি, কিন্তু গতি এখনো ট্রেনে আপনার বাড়েনি। ট্রেনে চলাফেরা করি তো ট্রেনে আমি বিশেষ করে আগের গতি পাইতেছি, তার তেমন কোনো উন্নতি পাইনি এখনো। আমি প্রত্যেক মাসে আমার 2 বার আছে খুলনাতে যাওয়া পরে, গতি বাড়ে না আগে লাগতো 8 ঘন্টা, এখন তো 7 ঘন্টায় লাগে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল, ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা। মূলত আসলে অবকাঠামোর পেছনে একটা বিনিয়োগ হয়েছে, কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারিনি। আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগৈতিহাসিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে। রেলে এই মুহূর্তে 36টি উন্নয়ন প্রকল্প চলমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে মানসিক প্রশান্তি এলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে। দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষকে। সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তাপ। সূর্যের তীব্র তাপে রীতিমতো ঝলসে যাওয়া নগরে শান্তির পরশ। নগরীর অল্প পানির হ্রদ কিংবা মুক্ত জলাশয়, তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে এখন এগুলো শুধু দুরন্ত শৈশবের নিছক আনন্দ নয়, রোদের তীব্রতায় হাঁসফাঁস প্রাণের বড্ড বেশি প্রয়োজন। বৃহস্পতিবার মধ্যরাতে এক পশলা বৃষ্টি তাপের হিসেব জটিল করেছে আরও। শুক্রবার সকালে তাপমাত্রা ছিল অন্য দিনের তুলনায় প্রায় 2 ডিগ্রি কম। আশা ছিল সারাদিন হতে পারে বৃষ্টি। আজকে কিছুটা একটু কম মনে হইতেছে, এর আগে খুব গরম ছিল। এইরকম থাকলে তো টিকে থাকা যায়। তবে নগরবাসীর আশার গুড় মিঠে হলো না। বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ। আমরা আশাবাদী ছিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে। পরিবর্তিতে দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরো গরম। কথা ছিল একটু বৃষ্টি হবে, কমবে ভোগান্তি, তবে তার হলো কই। সারাদিন প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস বলছে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা। শুধু তাই নয়, সংস্থাটি জানায় দেশের পশ্চিমাঞ্চলে দাবদাহ থাকতে পারে আরও 3 দিন। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 6 তারিখ থেকে তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে। তবে এ মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল ভোলা, পিরোজপুর, বাগেরহাট ও হবিগঞ্জে। তীব্র দাবদাহের পর বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তি নামে জনজীবনে। অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। তপ্ত হয়ে ওঠা প্রকৃতি কিছুটা শীতল হলো বৈশাখের মুষলধারে বৃষ্টিতে। কয়েক সপ্তাহব্যাপী চলা তীব্র দাবদাহের পর বৃষ্টিতে সজীব হলো প্রাণ প্রকৃতি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি নেমেছে ভোলায়। সারাদিনের খরতাপ পেরিয়ে শুক্রবার বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে জেলার আকাশ। মেঘের গর্জনের সঙ্গে ঝোড়ো বাতাস। সন্ধ্যার কিছু আগে আকাশ ভেঙে নামে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি। তবে বজ্রপাতের কারণে অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে সড়ক। প্রায় আধা ঘন্টার বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনায় অনেকটা স্বস্তি ফিরে আসে জনজীবন ও প্রাণীকুলে। এছাড়া প্রায় 30 মিনিটের মুষলধারে বৃষ্টিতে শীতল হয়েছে বাগেরহাটের চিতলমারি ও কচুয়ার প্রাণ প্রকৃতি। এছাড়া প্রায় 15 মিনিটের এক পশলা বৃষ্টিতে খানিকটা স্বস্তি এসেছে পিরোজপুরের জনজীবনে। খুব ঠান্ডা হয়েছে, এখন অনেক অসহায় ছিলাম। পানি দরকার, খুব দরকার, খুব দরকার। খুব সুন্দর বৃষ্টিটা হয়েছে। এই দীর্ঘদিন পরে এই বৃষ্টি পাওয়াতে আমরা খুব শান্তি পাইছি। বৃষ্টির জন্য তো ঘুম হবে না ভালো। দিন শেষে রাত 8টার দিকে বৃষ্টি নামে হবিগঞ্জে। এরই সঙ্গে বজ্রপাতের সঙ্গে বইতে থাকে দমকা বাতাস। টানা 1.5 ঘন্টার বৃষ্টিতে অনেকটা কমে আসে তাপমাত্রা। জনজীবনে নামে কিছুটা স্বস্তি।
সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। নানা সমালোচনার মুখে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশ নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ। নির্বাচনে সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী কোনোভাবেই অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেওয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান, মন্ত্রী এমপির সন্তান, স্ত্রী, ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন, স্বজন বলতে স্ত্রী, সন্তান, এ দুটা শব্দ খোলাসা করেছেন। ওবায়দুল কাদের বলেন, 7 জানুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার। তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে। নির্বাচনের আগে প্রকাশ্যেই দাম কি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল। এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছেন। জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি। রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একটা বিক্ষোভ মিছিল তারা করতে ব্যর্থ হয়েছে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন তারা। কখনো আলোচনা সভা, কখনো প্রতিবাদ কিংবা জনসভা, যেখানেই সুযোগ হচ্ছে সেখানেই সরকারের অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সমালোচনায় মুখর বিএনপি নেতারা। গত জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন মন্তব্য করে বরাবরের মতোই সরকারের পদত্যাগও দাবি করছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, তাই ডান বাম সহ সব রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সরাতে চায়। ডান বামের কথা বলে লাভ, তাহলে সরে যান। জনগণ তো চায়, তার প্রমাণ 7 জানুয়ারি নির্বাচন। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। এদিকে রাজধানীর তুরাগ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি করেন, যেভাবেই হোক দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন, আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন। জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে? সেটা হবে কিসে? অবাধ সুষ্ঠু নির্বাচন। সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না। গণ আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানে ব্যাংক ডাকাতির মামলায় গ্রেফতার কেএনএফের 16 নারী সদস্যকে 2 দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে রোয়াংছড়ি থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। 2 দিনের রিমান্ড শেষে দুপুরে 16 আসামিকে আদালতে তোলা হলে তাদের আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গত 2রা এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় 5টি মামলা হয়। পরদিন থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় 4টি মামলা করা হয়। এসব মামলায় নারীসহ 81 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এদিকে দুপুরে রোয়াংছড়ি উপজেলার কপলাংপাড়া থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত যুবক কেএনএফের সদস্য। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।